বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু প্রশ্ন ছিল স্টুডেন্টের, সমাধান করতেছি। নিচে ঘূর্ণনক্ষের সাপেক্ষে দুইটি বস্তুর জড়তার ভ্রামক বলা আছে আই এবং 2i। যদি তারের ঘূর্ণন গতি শক্তি আমাকে সমান হয় তাহলে কৌণিক ভরবেগের অনুপাত কত? চুয়েটে আসছে। আচ্ছা, তাহলে ঘূর্ণন গতি শক্তি সমান, তাহলে ঘূর্ণন গতি শক্তির সূত্রটা জানি কি? ঘূর্ণন গতি শক্তি ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু আই হচ্ছে জড়তার ভ্রামক ওমেগা স্কয়ার, কৌণিক বেগের সূত্র। আমরা রৈখিক গতিশক্তির সূত্র জানি, কি জানতাম? হাফ এম ভি স্কয়ার। আর রৈখিকের ক্ষেত্রে ভরকে আমরা এম দ্বারা তুলনা করতাম, আর এখানে কৌণিকের ক্ষেত্রে এম এর জায়গায় আমরা আই বসাই, আর রৈখিক বেগের জায়গায় আমরা কৌণিক বেগটা বসাই। এটাই হতেছে এর সূত্র। আচ্ছা, এখানে আমার ঘূর্ণন গতিশক্তি দেওয়া সমান, তাদের কৌণিক ভরবেগের অনুপাত চাইছে। তাহলে ঘূর্ণন গতিশক্তি আর কৌণিক ভরবেগের একটা সম্পর্ক বের করি। আচ্ছা, কৌণিক ভরবেগের সম্পর্কটা কি? কৌণিক ভরবেগ হচ্ছে আই ওমেগা, এল ইকুয়াল আই ওমেগা। তাহলে আমি যদি এটাকে আই ওমেগা বানাইতে চাই তাহলে আমি কি লিখতে হবে? উপরে ছিল ওমেগা স্কয়ার ছিল, উপরে যদি আরেকটা আই দ্বারা গুণ করি তাহলে আই স্কয়ার হয়, নিচে আবার আই দ্বারা ভাগ করি তাহলে কি আই স্কয়ার বাই আই, মানে কি আই ওমেগা স্কয়ারই রইল। তাহলে উপরে হাফ ইন্টু আই স্কয়ার ওমেগা স্কয়ারকে আমি কি লিখতে পারি? আই স্কয়ার ওমেগা স্কয়ারকে আমি লিখতে পারি হচ্ছে এল স্কয়ার ডিভাইডেড বাই আই লিখতে পারি। অর্থাৎ কোন ঘূর্ণন গতি শক্তি ইকুয়াল আমি কি বলতে পারি? হাফ এল স্কয়ার ডিভাইডেড বাই আই। তাহলে বলছে দুইটা তার, তাহলে আমি প্রথম তারকে আমি E1 তার ধরে নিলাম, পরের তারকে আমি E2 ধরে নিলাম। এদের ঘূর্ণন গতি শক্তি আমাকে কি বলছে? সমান বলে দিছে। তাহলে এরপরের লাইন আমি কি লিখতে পারবো? এদের হাফ L1 স্কয়ার ডিভাইডেড বাই I1 ইকুয়াল আমি বলতে পারবো হচ্ছে হাফ L2 স্কয়ার ডিভাইডেড বাই I2। আচ্ছা, এখন আমাকে কি বলছে? প্রথম তারের জড়তার ভ্রামক I1 এর মান বলা আছে I, দ্বিতীয় তারের I2 এর মান কত বলা আছে? 2i বলা আছে। তাহলে এই মানগুলা বসাবো আমি। মানগুলা বসানোর আগে আমি কিছু কাটাকাটি করতে পারি, যে হাফ হাফ কাটা। আমার দরকার কি? কৌণিক ভরবেগের অনুপাত L1 অনুপাত L2 আমার কাছে দরকার। তাহলে এটা বের করি। তাহলে কি থাকে? L1 স্কয়ার ডিভাইডেড বাই L2 স্কয়ার ইকুয়াল আমি লিখতে পারি কি? I1 টাকে ওই পাশে নিলাম, I1 ডিভাইডেড বাই I2। এখন I1 এর মান হচ্ছে I, I2 এর মান দেওয়া আছে 2i। তাহলে আমি L1 স্কয়ার, আচ্ছা এখান থেকে যদি আমি কাটাকাটি করি তাহলে I কাটা, তাহলে আনসার আসছে 1/2। এখন আমার কাছে চাইছি কি? L1 ডিভাইডেড বাই L2। L1 অনুপাত L2 ইকুয়াল কত হবে? এটাকে জাস্ট রুট করব, এখানে স্কয়ার আকারে ছিল, এখানে রুট করব, তাহলে কত হয়? 1 ডিভাইডেড বাই √2। তাহলে এটাই হবে কি আনসার। তাহলে পরের স্লাইডে যাই। বলছে কি মেঝেতে স্থাপিত 400 নিউটন ওজনের একটি কাঠের ব্লক। আচ্ছা, 400 নিউটনের একটা কাঠের ব্লক আছে মেঝেতে। আচ্ছা, 400 নিউটন ওজনের, তাহলে এটা কি নিচের দিকে 400 নিউটন কাজ করতেছে। আচ্ছা, কাঠের ব্লকের উপর আনুভূমিকভাবে আমি কত নিউটন বল প্রয়োগ করছি? এই বরাবর আমি 160 নিউটন বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করলে মেঝে এবং কাঠের ব্লকের মধ্যকার ঘর্ষণ গুণাঙ্ক কত? আচ্ছা, বল প্রয়োগ করলে কি থাকে? মানে এখানে মাঝখানে কিছু লাইন গ্যাপ আছে, হয়তো বা বলা ছিল যে 160 নিউটন বল প্রয়োগ করলে এটি চলার উপক্রম হয়। আমি চলার উপক্রম হয় ধরে করতেছি, না হলে এই প্রশ্নের সলভ করা যাবে না। তাহলে চলার উপক্রম হয় ধরলে, তাহলে 400 নিউটন যদি নিচের দিকে কাজ করে, তার প্রতিক্রিয়া উপরের দিকে কাজ করে আর, তাহলে আর এর মানটা কত? mg সমান এই 400 নিউটনই তো ভাই mg। তাহলে আর এর মান বললাম আমি কত? 400 নিউটন। আচ্ছা, আমি এই বরাবর F পরিমাণ বল প্রয়োগ করছি, যার ফলে সে চলার উপক্রম হয়েছে, অর্থাৎ চলতে পারে নাই। তাহলে এই বরাবর অবশ্যই তার একটা ঘর্ষণ বল কাজ করছে F কে। তাহলে এই F আর এই F কে হচ্ছে সমান, তাহলে 160 ইকুয়াল হচ্ছে F কে। তাহলে F কে মানে কত? মিউ কে ইন্টু আর। কারণ আর এর মান আমার কাছে 400 বলা আছে, তাহলে 400 মিউ কে ইকুয়াল হচ্ছে 160। তাহলে 0 0 কাটা দিতে পারি, 4 দিয়ে যদি কাটি কি কি থাকে?
4 দিয়ে 4 দিয়ে যদি কাটি নিচে থাকে 10, 4 দিয়ে কাটলে হয় 4, আরো 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে হয় 5। তাহলে মিউকের মানটা আসে হচ্ছে কত? 2/5 মানে হচ্ছে 0.4। তাহলে আমার এখানে কি ডাটা একটু মিস করা হয়েছে হয়তো বা, চলার উপক্রম হয়, এই জিনিসটা উল্লেখ না থাকলে তো প্রশ্ন সলভ করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এই প্রশ্নে আমাকে কি বলছে? সুষম চাকতির অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, আচ্ছা এটি কি লেখা আছে? আই বলা আছে হয়তো, আই হলে এর ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? আচ্ছা, আমরা কি জানি যে আমরা লম্ব অক্ষ উপপাদ্য অনুসারে কি জানি যে একটা তল ধরলাম আমি, একটা তল, এই তলের বরাবর লম্ব বরাবর দুইটা আছে, দুইভাবে আমি জড়তার ভ্রামক বের করলাম। আই এক্স একভাবে, আরেকভাবে ধরলাম এই অক্ষের উপর দিয়েই, এই যে এই অক্ষের উপর দিয়েই বা এই তলের উপর দিয়ে আমি আই ওয়াই জড়তার ভ্রামক নির্ণয় করলাম। আই ওয়াই জড়তার ভ্রামক নির্ণয় করলাম, আর এই দুইটার লম্ব বরাবর হবে হচ্ছে আরেকটা জড়তার ভ্রামক, সেটাকে ধরলাম হচ্ছে আই জেড, মানে এই অক্ষ বরাবর বাহিরের দিকে। তাহলে সেটা কি হয়? আই এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ একই তল বরাবর যে দুইটা থাকে, একই তলে যে এই তলটার উপরে ছিল হচ্ছে আই এক্স আর আই ওয়াই, তাহলে এই দুইটার যোগফল হবে কি? এদের লম্ব বরাবর উপরের দিকে যেটা অক্ষ থাকে সেটা সমান। আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল আমি বলতে পারি কি? আই জেড বলতে পারি। এটা আমরা কই থেকে শিখছি ভাই? লম্ব অক্ষ উপপাদ্য থেকে। আচ্ছা, তাহলে এই প্রশ্নে আমরা আসি, সুষম চাকতি বলছে, তাহলে এই যে একটা চাকতি আঁকলাম, চাকতির অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আচ্ছা, এটা যদি আমি চাকতিটা বলি বা ডিস্ক, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা কত বলতে পারি? অর্থাৎ বাহিরের দিকে এই বলা আছে হচ্ছে এর মান হচ্ছে আই বলা আছে। আচ্ছা, আই বলা আছে, তাহলে এই চাকতির তল বরাবর আমি দুইটা অক্ষর কল্পনা করতে পারি ব্যাস বরাবর, সেই সেই দুইটা তল আমি বলি যে এরকম। আচ্ছা, এটা দেখা যায় না, তল বরাবর আমি দুইটা চিন্তা করতে পারি যে এটা একটা আই ওয়ান তল, আরেকটা হচ্ছে ব্যাস সাপেক্ষে আরেকটা তল হচ্ছে, এটা হচ্ছে আই টু তল। তাহলে আমি কি বলতে পারি? আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল আমি আই বলতে পারি। এই দুইটার যোগফল হচ্ছে এদের লম্ব বরাবর এই দুইটা তল। তো আই ওয়ান আর আই টু হচ্ছে ডিস্কের তল বরাবর ছিল, আর এই আই জড়তার ভ্রামকটা হচ্ছে এদের অক্ষ বরাবর বা এদের তলের লম্ব বরাবর। ঠিক আছে, তাহলে এর মানটা হচ্ছে আই। তাহলে এখন ব্যাস সাপেক্ষে যেহেতু বলছে, তাহলে আই ওয়ান ও ব্যাস সাপেক্ষে, আই টু ও কি ডিস্কের ব্যাস সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে আই ওয়ান এবং আই টু উভয়ই কি হবে? সেম হবে। বা এটাকে যদি আমি একটু মানে উপর থেকে দেখি, এই তলটাকে যদি আমি একটু যেখানে চোখ রেখে দেখি, তাহলে কি হবে? এরকম হবে তলটা। এর এই বরাবর আমি ধরলাম হচ্ছে আই ওয়ান, এই বরাবর আমি ধরছিলাম হচ্ছে আই টু। দুইটাই তো ভাই ব্যাস সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ইকুয়াল দুইটাই, এজন্য আমি আই ওয়ান সমান আই টু বলতে পারি। তাহলে আই ওয়ান প্লাস আই টু কত হবে? টু আই ওয়ান হতে পারে, যে আই টুর মানটা আমি আই ওয়ান বসাইছি আই, তাহলে আই ওয়ান এর মানটা কত আসে? অর্থাৎ ব্যাস সাপেক্ষে জড়তার ভ্রামকটা হচ্ছে আই ওয়ান বা আই টু যাই বলি আমি, আই ওয়ান এর মানটা আসে হচ্ছে আই ডিভাইডেড বাই টু। তাহলে ব্যাস সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত আসে ভাই? আই ডিভাইডেড বাই টু। তাহলে এই অঙ্কটা আমি কি করলাম আসলে, যে আচ্ছা হাইলাইটার, প্রথমে আমি কি করছি? সুষম চাকতির অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমাকে বলছিল আই বলে দিচ্ছে, এর ব্যাস সাপেক্ষে বের করতে বলছে। লম্ব অক্ষ উপপাদ্য অনুসারে জানি একটা তল বরাবর যদি দুইটা অক্ষ থাকে আই এক্স এবং আই ওয়াই, এবং এদের এই তলের লম্ব বরাবর যদি একটা অক্ষ থাকে আই জেড, তাহলে আমি জড়তার ভ্রামকের সূত্র অনুসারে বলতে পারি, লম্ব অক্ষ উপপাদ্য অনুসারে, যে তল বরাবর যে দুইটা অক্ষ ছিল আই এক্স প্লাস আই ওয়াই, এদের সমান হবে, এরা কি এদের যোগফল হবে কি? এদের মানে এই তলের লম্ব বরাবর যে অক্ষটা আছে তার জড়তা ভ্রামক সমান আই জেড এর সমান। ঠিক তেমনি ভাবে আমি এইখানে একটা চাকতি আঁকছি, চাকতির এর সুষম চাকতির অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমাকে বলে দিছে এই ভর কেন্দ্রগামী অক্ষই, এটা ধরে নিছি আমি, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে আমি জড়তার ভ্রামকটা বলে দিছে আই। আমাকে বলছে যে ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে। তাহলে আমি এখানে লম্ব উপপাদ্য ফেলছি, যে ব্যাসের সাপেক্ষে যখন মাপবো, তাহলে আমি এই যে এই একটা আই ওয়ান একটা ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক, আই টু একটা ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক, আই ওয়ান আই টু পরস্পরের সাথে লম্ব,
এটা আমি এইভাবে দেখে যে লম্ব আয়ন আর একটু বুঝতে পারতেছিলাম না, তাই আমি উপরের দিকে চোখ তাকাই তাহলে আমি এরকম ভাবে একে দেখতে পারবো, যে উপর থেকে যদি আমি তাকাই দেখি তাহলে এরকম দেখতে পারবো। তাহলে আয়ন আর আই টু যেহেতু উভয় ব্যাসের সাপেক্ষে, তাহলে এদের জড়তার ভ্রামকের মানটা হচ্ছে সমান, আয়ন সমান আই টু। আর আমি ওই লম্ব থেকে বলতে পারি আয়ন আর আই টু হচ্ছে ডিস্কের তলের উপর ছিল, আর আই ছিল তলের সাথে লম্ব বরাবর ছিল উপরের দিকে। তাহলে আয়ন প্লাস আই টু হচ্ছে আই, তাহলে আয়নের মানটা এভাবে বের করলাম আই বাই টু, তাহলে আনসারটা কত আসে, ব্যাস সাপেক্ষে জড়তার ভ্রামক কত আসে, আই ডিভাইডেড বাই টু। ঠিক আছে, তাহলে এটাই আনসার।